গল্প জাংশনের আজকের নিবেদন ভারতের প্রতি। এই পর্বে আমরা তুলে ধরব দুই মহাপ্রাণের দেশের প্রতি বার্তা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সূর্য সেন। শুনতে থাকুন তাদের নির্দেশ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের অক্ষয় বাণী। শুরু হচ্ছে দুই মহাপ্রাণের বিবৃতি সমন্বিত গল্প জাংশনের নিবেদন ভারতের প্রতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিবৃতি। সম্প্রতি বাংলায় আটক বন্দীদের মধ্যে দুজনের তথাকথিত আত্মহত্যার ঘটনায় এইসব বন্দীদের শোচনীয় অবস্থাটা পুনরায় বেদনাদায়কভাবে গুরুত্ব অর্জন করেছে এবং একটি নিরপেক্ষ সরকারি তদন্তের ব্যাপারে চাপ দেওয়ার জন্য আমাকে বলা হচ্ছে। যেসব তথ্য প্রমাণ আমার সামনে উপস্থাপিত করা হয়েছে সেগুলি সবই মৃত ব্যক্তিদের আত্মীয় পরিজনদের সাথে আমার দেখা সাক্ষাৎ অথবা সংবাদপত্রের থেকে সংগৃহীত। এইসব তথ্য প্রমাণ একপেশে বা অতিশয়োক্তি হতে পারে, কিন্তু বর্তমানে কি অবস্থা চলছে তা বোঝা যাচ্ছে এবং এসব ঘটনা দ্রুত তদন্তের দাবি জানাচ্ছে। আমি যা করতে পারি তা হল এইসব তথ্য প্রমাণাদি মানুষের সমক্ষে এবং বাংলা সরকারের সমীপে পেশ করে তদন্তের আবেদন জানানো। লেশমাত্র বিচার ছাড়া বহু বছর যাবৎ বন্দি শিবিরে নিক্ষিপ্ত এবং নিপীড়িত হাজার হাজার ছেলেমেয়ের আর্তনাদ বাংলা দেখছে ও সহ্য করে আসছে। এইসব ছেলেমেয়েদের জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পরিবারগুলি ধ্বংস হয়ে গেছে এবং এই প্রদেশ এবং সমগ্র দেশ সীমাহীন যাতনার ছায়ায় ছেয়ে গেছে। অবস্থাটা অসহনীয় হয়ে ওঠায় কিছু বন্দী জীবিকার্জনের জন্য তাদের ক্ষেত্রে নিয়মে কিছু ছাড়ের চেষ্টা করেছিল, কিন্তু কোনো ছাড়ই তাদের না দেওয়ার ফলে তারা কর্তৃপক্ষকে যথাযথভাবে জানিয়ে আটক নির্দেশ কাগজে কলমে লঙ্ঘন করে এবং তার ফলে তাদের পুনরায় গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়। যে দুটি তথাকথিত আত্মহত্যার ঘটনা ঘটেছে সেগুলি হল ফরিদপুর জেলার গোপালগঞ্জ থানার অধীনে 1936 সালের 22শে সেপ্টেম্বরে নবজীবন ঘোষের এবং 17ই অক্টোবরে দেউলি আটক শিবিরে সন্তোষ গাঙ্গুলির। নবজীবন ঘোষকে 1933 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা থেকে বহিষ্কার করা হয়। 1934 সালের ফেব্রুয়ারি মাসে তাকে আবার গ্রেপ্তার করা হয়। তখন থেকে তাকে একটি বন্দি শিবিরে এবং পরে একটি থানায় রাখা হয়। গোপালগঞ্জ থানার নিঃসঙ্গ জীবন তার স্বাস্থ্যের সমূহ ক্ষতি করে। তার পিতা তখন তাকে বহরমপুর আটক শিবিরে রাখার জন্য বলে। সরকার তার অনুরোধ প্রত্যাখ্যান করে। নবজীবনকে কোনো শিল্প শিবিরে পাঠানোর জন্য আরও একটি অনুরোধও সম্ভবত প্রত্যাখ্যাত হয়েছিল। বলা হলো যে 22শে সেপ্টেম্বর নবজীবন আত্মহত্যা করেছে। পরদিন গভীর রাতে তার পরিবারে খবর দেওয়া হলো। দেখে শুনে মনে হচ্ছে সে তার পরিবারের উদ্দেশ্যে দুখানি চিঠি, একটি বাংলায় এবং অপরটি ইংরাজিতে লিখে রেখে গেছে, কিন্তু সেগুলি এখনো প্রাপককে দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএসসি কোর্সের ছাত্র সন্তোষচন্দ্র গাঙ্গুলিকে 1930 সালের 9ই মে বেঙ্গল অর্ডিন্যান্সের অধীনে গ্রেপ্তার করা হয় এবং তাকে বিভিন্ন শিবিরে ও জেলে আটক রাখা হয়। অবশেষে তাকে দেওলি জেলে চালান করা হয়। 1936 সালের 16ই অক্টোবর তিনি তার ভাইকে একটি পোস্টকার্ড লেখেন। চিঠিতে তিনি তার মায়ের স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন বটে, কিন্তু তাতে আত্মহত্যা করার মতন তার মনের অবস্থার কোনো পরিচয় পাওয়া যায়নি। পরের দিন তিনি আত্মহত্যা করেছিলেন বলে মনে করা হচ্ছে। আপাত দৃষ্টিতে এই দুইটি ঘটনাই তদন্তের দাবি রাখে। এই ঘটনা দুইটি এবং যে অবস্থায় আটক ব্যক্তিদের রাখার জন্য কেউ কেউ আত্মহত্যা করেন, এই উভয়বিধ কারণের তথ্য উদ্ঘাটনের জন্য তদন্তের প্রয়োজন। কি সাধারণ মানুষ, কি সরকার, কেউই এই দুঃখজনক ঘটনাগুলির তাৎপর্যকে অবজ্ঞা করতে পারেন না এবং সেই কারণেই আমার বিশ্বাস সরকার নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করবেন। পুলিশি তদন্ত এবং বিভাগীয় তদন্তের প্রতিবেদনকে কখনোই নিরপেক্ষ তদন্তের পরিবর্তন বলে মনে করা চলে না।
এই আটক ব্যবস্থার সাথে আমাদের অনেক যুবক যুবতীর ভাগ্য জড়িত, যে ব্যবস্থা শরীরকে ধ্বংস করে ও মনকে বিষিয়ে তোলে। দেশের প্রতি মাস্টার দা সূর্য সেনের বিবৃতি। সুদৃঢ় ঐক্য ও সুমহান আদর্শ আমার শেষ বাণী। আমার মাথার ওপর দুলছে মৃত্যুর ফাঁস, দুয়ারে ধ্বনিত হচ্ছে মৃত্যুর করাঘাত। মন আমার অনন্ত অমৃত পথযাত্রী। এই তো সাধনার প্রকৃষ্ট সময়, মৃত্যুকে মিত্রের মতো আলিঙ্গনের এই তো সময়, ফেলে আসা দিনগুলিকে স্মরণ করার এই তো সঠিক মুহূর্ত। কত মধুর তোমাদের সকলের স্মৃতি। প্রিয় ভাই বোনেরা আমার, তোমরা আমার জীবনের একঘেয়েমিকে ভেঙে দাও, আমাকে উৎসাহ দাও। এই আনন্দ ঘন, পবিত্র ও গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? মাত্র একটি জিনিস আমি রেখে যাচ্ছি, তা হলো আমার স্বপ্ন। একটি সোনালী স্বপ্ন, স্বাধীন ভারতের স্বপ্ন। কি শুভক্ষণে আমি এই স্বপ্ন দেখেছিলাম। জীবনভর পরম উৎসাহে ও অক্লান্তভাবে উন্মাদের মতো এই স্বপ্নের পেছনে ছুটেছি আমি। জানি না কোথায় আজ আমাকে থেমে যেতে হচ্ছে। লক্ষ্যে পৌঁছানোর আগে যদি মৃত্যুর হিমশীতল হাত তোমাদের স্পর্শ করে, তবে তোমরা তোমাদের অনুগামীদের হাতে এই মহান কর্তব্য সম্পাদনের দায়িত্ব তুলে দিও, আজ যেমন আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। এগিয়ে চলো কমরেডস, এগিয়ে চলো, কখনো পিছিয়ে পড়বে না। দাসত্বের দিন অবসান প্রায়, স্বাধীনতার উষালগ্ন আগত। ওঠো, কাজে লাগো, কখনো নিরাশ হও না, সাফল্য অবশ্যম্ভাবী। ভগবান তোমাদের মঙ্গল করুন। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রামে ইস্টার অভ্যুত্থানকে কখনো বিস্মৃত হও না। জালালাবাদ, জুলদা, চন্দননগর ও ধলঘাটের সংগ্রামের কথা সর্বদা স্পষ্ট মনে রেখো। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের শহীদ দেশপ্রেমিকদের স্মৃতি অন্তরের অন্তরতম প্রদেশে রক্তাক্ষরে লিখে রেখো। তোমাদের কাছে আমার আন্তরিক আবেদন, আমাদের সংগঠনে যেন বিভেদ না আসে। যারা কারান্তরালে ও বাইরে রয়েছ, তাদের সকলের প্রতি রইল আমার আশীর্বাদ। বিদায় বন্ধু, বিদায়। বিপ্লব দীর্ঘজীবী হোক। বন্দে মাতরম। শুনলেন গল্প জাংশনের নিবেদন ভারতের প্রতি। পাঠ ও অভিনয়ে সম্রাট মজুমদার। যদি আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে হয় ভারতের ইতিহাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়া দরকার, তবে গল্প জাংশনকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। গল্প জাংশন শুনতে থাকুন, গল্প জাংশনের পাশে থাকুন। ধন্যবাদ।